নিজেকে বোঝাতে চেষ্টা করলেন হয়তো তিনি ভুল দেখছেন, হয়তো স্ট্রেচার নড়েছিল। কিন্তু তিনি যখন স্ট্রেচারের কাছে পৌঁছালেন, তিনি পরিষ্কার দেখলেন মেয়েটার চোখের মণি ধীরে ধীরে নড়ছে, আর সেই চোখ এবার সরাসরি তার দিকে স্থির হয়ে গেল। রফিক ডোম তখন ভয় পেয়ে এক পা পিছিয়ে যান, তার হাত থেকে ট্রে পড়ে যায় মেঝেতে। ঠিক সেই মুহূর্তে ঘরের আলো একবার ঝিলিক দিয়ে নিভে আবার জ্বলে ওঠে। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে, এবং খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। লাশ কাটা একটা ঘরের ঘটনা, এবং এই ঘটনাটি আমাদেরকে একজন ডাক্তার পাঠিয়েছেন। এই ঘটনাটি নিয়েই আজকের এপিসোড। আশা করছি আপনাদের সবার এই এপিসোডটি অনেক বেশি ভালো লাগবে, এবং মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি, কারণ ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। এবং লাশ কাটা একটা ঘরের ঘটনা, বুঝতেই তো পারছেন, এবং একটি ডোমের ঘটনা। এবং আশা করছি এই ধরনের ঘটনা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়, এবং তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাবো, এবং বাকি কথা ঘটনা শেষে হবে। চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো ইব্রাহিম ভাই, আশা করি ভালো আছেন। আমি ডক্টর আদনান, আমি পেশায় একজন ডাক্তার। তবে আজ যে ঘটনাটা আপনাদের পাঠাচ্ছি সেটা আমার নিজের সাথে সরাসরি ঘটে যাওয়া কিছু না, কিন্তু এই ঘটনার সাথে আমি জড়িয়ে গিয়েছিলাম খুব কাছ থেকে। আর যিনি এই ঘটনার মূল মানুষ তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। আমাদের গ্রামের পুরনো হাসপাতালে লাশ কাটা ঘরের একজন টোম ছিলেন তিনি। ঘটনাটা প্রায় 7-8 বছর আগের। তখন আমি ইন্টার্নশিপ শেষ করে কিছুদিনের জন্য গ্রামের হাসপাতালে কাজ করতাম। হাসপাতালটা খুব বড় কিছু না, উপজেলা হাসপাতালও না, একেবারে পুরানো ধাঁচের একটা গ্রামীণ হাসপাতাল। চারপাশে অনেক ফাঁকা জায়গা, পেছনে বড় একটা কবরস্থান, আর একটু দূরেই ঝোপঝাড়ে ভরা মাঠ। হাসপাতালের একদম পেছনের দিকে আলাদা একটা টিনের ঘর ছিল, ওটাই লাশ কাটা ঘর। দিনের বেলাতেও জায়গাটা একটু অদ্ভুত লাগতো। ভেতরে একটা বড় লোহার টেবিল, কয়েকটা স্ট্রেচার, পুরনো যন্ত্রপাতি, আর একটা কোনায় ছোট ফ্রিজ যেখানে অর্গান সংগ্রহ করা হতো। এই লাশ কাটা ঘরে কাজ করতেন একজন ডোম। আমরা তাকে সবাই রফিক ডোম বলেই ডাকতাম। বয়স তখন 50-এর কাছাকাছি। অনেক বছর ধরেই এই কাজ করছিলেন তিনি। মানুষটা খুবই চুপচাপ, নিজের কাজ ছাড়া বেশি কথা বলতেন না। আমি প্রথম যখন তাকে দেখি তখন অবাক হয়েছিলাম, কারণ যতটা ভয়ঙ্কর কাজ তিনি করতেন তার আচরণ ততটাই স্বাভাবিক ছিল। তিনি বলতেন, ডাক্তার সাহেব, ওরা মানুষ কখনো কাউরে ভয় দেখায় না, ভয় দেখায় জীবিত মানুষ। সেই সময় পর্যন্ত আমি এই কথাটা সত্যিই মনে করছিলাম, কিন্তু এক রাতের ঘটনার পর সে মানুষটা পুরাই বদলে গিয়েছিলেন। ঘটনাটা হয়েছিল বর্ষার সময়। সেদিন বিকেল থেকেই আকাশটা খুব খারাপ ছিল, কালো মেঘে পুরো আকাশ ঢাকা ছিল, আর সন্ধ্যার পর শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। হাসপাতালের আশেপাশে তখন বিদ্যুৎও বারবার আসা যাওয়া করছিল। সাধারণত লাশ কাটা ঘরে রফিক ডোমের সাথে একজন সহকারী থাকতো, কিন্তু সেদিন বৃষ্টির জন্য তার সহকারী আসতে পারেনি। গ্রাম থেকে হাসপাতাল আসার রাস্তা তখন কাদার পানিতে একেবারে খারাপ হয়ে গিয়েছিল। রাত প্রায় 12:30টার দিকে থানার একটা গাড়ি লাশ নিয়ে আসে। পুলিশ জানায় এটা একটা সুসাইড কেস। গ্রামের এক তরুণী গলায় ফাঁস দিয়েছে। কেসটা নাকি একটু সেন্সিটিভ, তাই সকাল পর্যন্ত অপেক্ষা না করে ইমিডিয়েটলি পোস্টমর্টম করতে হবে। রাত প্রায় 1টা বাজে, বাইরে বৃষ্টি পড়ছে, আর হাসপাতালের পেছনে সেই টিনের ঘরটায় রফিক ডোম একাই ঢোকেন লাশ নিয়ে। পুলিশ লাশ নামিয়ে দিয়ে চলে যায়, তিনি লাশটা স্ট্রেচারে তুলে ভেতরে নিয়ে যান। তখন পুরো ঘরটা একটা হলুদ আলোয় আলোকিত ছিল। বৃষ্টির পানি টিনের ছাদে পড়ার শব্দ ঘরের ভেতর অদ্ভুত একটা আওয়াজ তৈরি করছিল। রফিক ডোম পরে আমাকে বলেছিলেন কাজ শুরু করার আগে তিনি সবসময় একটু সময় নেন। সেদিনও তিনি একটা সিগারেট ধরান। লাশটা তখন সাদা কাপড়ে মোড়ানো ছিল। তিনি সিগারেট খেতে খেতে ধীরে ধীরে কাপড়টা সরান। লাশটা ছিল একটা মেয়ের, বয়স খুব বেশি হলে 20 থেকে 22। গলায় দড়ির দাগ স্পষ্ট ছিল। কিন্তু একটা জিনিস দেখে তিনি একটু থমকে যান, মেয়েটার চোখ খোলা ছিল। এটা নতুন কিছু না, অনেক সময় লাশের চোখ খোলা থাকে। তাই তিনি স্বাভাবিকভাবেই হাত দিয়ে চোখ বন্ধ করতে যান, কিন্তু আশ্চর্যের বিষয়, চোখটা বন্ধ হচ্ছিল না। তিনি আবার চেষ্টা করেন, আঙ্গুল দিয়ে আলতো করে চোখ নামিয়ে দেন। কয়েক সেকেন্ডের জন্য বন্ধ থাকে, তারপর আবার ধীরে ধীরে খুলে যায়। তিনি তখনও বিষয়টি সিরিয়াসলি নেননি। তিনি ভাবেন হয়তো বেশি শক্ত হয়ে গেছে, তাই আর চেষ্টা না করে তিনি আবার কাজ শুরু করেন। কিছুক্ষণ পর যখন তিনি কাটার কাজ শুরু করছিলেন, হঠাৎ তার মনে হয়েছিল কেউ যেন তাকিয়ে আছে তার দিকে।
এই অনুভূতিটা অদ্ভুত, কিন্তু অনেক সময় এমন হয়। তিনি মাথা তুলে তাকালেন, দেখলেন মেয়েটার চোখ সোজা তার দিকে। তিনি একটু থামলেন, তারপর আবার কাজে মন দিলেন। নিজেকে বললেন মনের ভুল। কিছুক্ষণ পর তিনি পাশের টেবিল থেকে একটা যন্ত্র নিতে গেলেন, কিন্তু ফিরে এসে যখন স্ট্রেচারের দিকে তাকালেন, আবারও সেই একই জিনিস। মেয়েটার চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। এবার একটু তার অস্বস্তি লাগা শুরু হলো। তিনি ইচ্ছে করে নিজের জায়গা বদলালেন, অন্য পাশে গিয়ে দাঁড়ালেন, কিন্তু সেখান থেকেও মনে হলো চোখ দুটো যেন তাকিয়ে আছে তার দিকেই। তিনি আবার নিজের মনেকে বললেন, ভয় পাইতেছিস কেন? এই কাজ তো নতুন না। এরই মধ্যে বাইরে হঠাৎ একটা শেয়ালের ডাক শোনা যায়। গ্রামের রাতে সেই শেয়ালের ডাক টানা লম্বা, কেমন যেন অদ্ভুত। বৃষ্টির শব্দের সাথে সেই ডাক মিলিয়ে পুরো পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। রফিক ডুম বললেন, তখন থেকেই তার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি শুরু হয়। তিনি কাজ শেষ করার জন্য তাড়াহুড়া করতে থাকেন। শেষে তিনি বডিটা সেলাই করে ফেলেন। পোস্টমর্টিমের নিয়ম অনুযায়ী কিছু অর্গান আলাদা করে সংরক্ষণ রাখতে হয়। সেগুলো নিয়ে তিনি পাশের ছোট রুমে যান, যেখানে সংরক্ষণের ফ্রিজ ছিল। ওই রুমে যেতে তার 2 মিনিটের বেশি সময় লাগেনি, কিন্তু ফিরে এসে তিনি যা দেখেন সেটা তিনি কোনোদিনও ভুলতে পারেননি। স্ট্রেচারের উপর লাশটা আগের জায়গায় ছিল না। মেয়েটার শরীরে একটু কাত করা ছিল, যেন কেউ পাশ ফিরে রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মেয়েটার চোখ খোলা, এখনো চোখ খোলা। আর সেই চোখ সরাসরি তার দিকে তাকিয়েছিল, ঠিক যেদিক দিয়ে তিনি ঢুকছিলেন। রফিক দম বলেছিলেন, সেই মুহূর্তে তার মনে হয়েছিল মেয়েটার যেন তার আসার অপেক্ষায় ছিল। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, নিজেকে বোঝাতে চেষ্টা করলেন হয়তো তিনি ভুল দেখছেন, হয়তো স্ট্রেচার নড়েছিল। কিন্তু তিনি যখন স্ট্রেচারের কাছে পৌঁছালেন, তিনি পরিষ্কার দেখলেন মেয়েটার চোখের মনি ধীরে ধীরে নড়ছে, আর সেই চোখ এবার সরাসরি তার দিকে স্থির হয়ে গেল। রফিক ডোম তখন ভয় পেয়ে এক পা পিছিয়ে যান, তার হাত থেকে ট্রে পড়ে যায় মেঝেতে। ঠিক সেই মুহূর্তে ঘরের আলো একবার চিলিক দিয়ে নিভে আবার জ্বলে ওঠে। আর আলো জ্বলার সাথে সাথেই তিনি দেখেন স্ট্রেচারটা খালি, লাশটা নেই। পুরো ঘরে তিনি একা দাঁড়িয়ে। এরপর ঠিক কী হয়েছিল তিনি পরিষ্কার মনে করতে পারেন না। সম্ভবত সেখানেই তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরদিন সকালে তার সহকারী এসে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। জ্ঞান ফিরলে তিনি প্রথমেই জিজ্ঞেস করেন, লাশটা কোথায়? কিন্তু তখনই সবাই অবাক হয়ে যায়, কারণ পুরো লাশ কাটা ঘর খুঁজেও সেই লাশ আর খুঁজে পাওয়া যায়নি। পুরো হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করা হয়। ফুটেজে দেখা যায় রাত 1টা নাগাদ রফিক ডোম লাশ নিয়ে ভেতরে ঢুকেছেন, কিন্তু তারপর থেকে কেউ আর সেই ঘরে ঢোকেনি, বেরো হয়নি। তবুও প্রায় 1 ঘন্টা পর ফুটেজে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। লাশ কাটা ঘরের দরজাটা ভেতর থেকে আস্তে আস্তে খুলে যায়, কিন্তু দরজার সামনে কেউ ছিল না। কিছুক্ষণ পর দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর পুলিশ অনেক খোঁজাখুঁজি করেছিল, কিন্তু সেই মেয়েটার লাশ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটা অনেকদিন পর্যন্ত এলাকায় আলোচনার বিষয় ছিল। আর রফিক ডোম তিনি কয়েকদিন পর চাকরি ছেড়ে দেন। আমি নিজেই তাকে শেষবার যখন দেখেছিলাম, তিনি শুধু একটা কথাই বলেছিলেন, ডাক্তার সাহেব, মরা মানুষ ভয় দেখায় না। এই কথা আমি ভুল কইছিলাম। এরপর থেকে তাকে গ্রামে আর কোথাও দেখা যায়নি। ঠিক তিনি কই গিয়েছিলেন সঠিক কেউ জানে না। এই ঘটনাটা আমি নিজে খুব কাছ থেকে শুনেছি এবং দেখেছি, এবং এর পরের পরিস্থিতিও জেনেছি। আজ এত বছর পরও যখন ওই লাশ কাটা ঘরের পাশ দিয়ে যাই, রাত হলে আবার মনে হয় হয়তো কোথাও অন্ধকারের মধ্যে কেউ এখনো তাকিয়ে আছে। এই ছিল ঘটনা ভাইয়া, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এই ঘটনাটি পড়ে শোনালাম, আশা করছি আপনাদের সবার এই ঘটনাটি ভালো লাগবে। বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা এবং বেশ ভয়ের একটি ঘটনা। যিনি এই লাশ কাটা ঘরে উপস্থিত ছিলেন, যিনি লাশটি কেটেছেন এবং যার সাথে এই ঘটনাটি ঘটেছে, আমি জানি না তিনি তার মধ্যে কি অনুভূতি হচ্ছিল এবং তিনি কি ফিল করছিলেন, কারণ খুবই রহস্যময় একটা ঘটনা। একটা লাশ কাটা ঘর থেকে একটা লাশ উধাও হয়ে যাওয়া, এবং অনেক দিন ধরে সেই লাশটাকে নিয়ে কেস ছিল, এবং পরবর্তীতে সে লাশটার খুঁজে পাওয়া যায়নি। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং আমি জানি না আপনাদের কেমন লেগেছে এই ঘটনাটি, এবং আশা করছি আপনাদের ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমি ঘটনাটি পড়ে শোনালাম, এবং এপিসোডের একদম শেষ মুহূর্তে আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা যারা যেখান থেকে আমাদের হন্টেড স্টুডিওর এপিসোডগুলো শুনছেন, আশা করছি আপনারা অনেক উপভোগ করছেন আমাদের ঘটনাগুলি, এবং আমাদের শো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগছে হন্টেড স্টুডিও। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হন্টেড স্টুডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।